প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা গুণগত রসায়নের মধ্যে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটু আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যাটা কি? বলবিদ্যার মতে বা অনুসারে কোয়ান্টাম সংখ্যা যে সমস্ত সংখ্যা দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এই তিনটি রাশি জানা যায় এবং সূক্ষ্মভাবে বর্ণালীকে বিশ্লেষণ করলে ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন সম্পর্কে জানার জন্য যে সংখ্যাগুলি আমরা প্রকাশ করি তাদেরকেই বলা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি পাচ্ছি? কোয়ান্টাম সংখ্যা দিয়ে কক্ষপথের ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস কিভাবে বিন্যস্ত আছে সেটা, এবং ইলেকট্রন নিজ অক্ষে কিভাবে ঘুরছে, এই চারটা বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তাহলে এইবার আসি আমরা এই চার ধরনের কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ব্যাখ্যা করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনটা কোন কক্ষপথে আছে বা কক্ষপথের আকার কেমন সেটা জানা যায়। তাহলে এই শক্তি স্তর বা কক্ষপথ বোঝানোর জন্য এই প্রধান কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়ে থাকে। এটাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে এটা দিয়ে কক্ষপথের আকার জানি। বোরের পরমাণু মডেলে আমরা দেখেছি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলি কতগুলি নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলি হচ্ছে এই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। n এর মান যত বাড়বে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্ব তত বাড়বে। আমরা যদি একটা পরমাণু আঁকার চেষ্টা করি তাহলে এই নিউক্লিয়াস প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ। এখানে n = 1, n = 2, n = 3। তাহলে n = 1 হলে সেটা প্রথম কক্ষপথ বা তাকে কে শেল বলা হচ্ছে। n = 1 এটা প্রথম কক্ষপথ বা কে শেল। n = 2 দ্বিতীয় কক্ষপথ বা এল শেল। সেভাবে n = যখন 3 হবে সেটাকে তৃতীয় কক্ষপথ বলা হচ্ছে, সেটাকে এম শেল বলা হচ্ছে। আর n = 4 হলে চতুর্থ কক্ষপথ, সেটাকে বলা হচ্ছে এন শেল। এইভাবে বিভিন্ন কক্ষপথগুলিকে আমাদের বিজ্ঞানীরা প্রণয়ন করেছে। তাহলে আসো আমরা দেখি যে এই n এর মান যখন 1 সেইটাকে আমরা কে শেল, n এর মান 2 যখন তাকে এল শেল বলছি। তাহলে ওই কক্ষপথে ইলেকট্রন ধারণের ক্ষমতা এটা নির্ণয়ের জন্য 2n² একটা সূত্র আছে। তাহলে প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে আমরা এই ফর্মুলায় বসালে 2 × 1² মানে 2টি। 2 × 1² মানে 2টি। দ্বিতীয় কক্ষপথে 2 × 2² তাহলে কত হলো? 2 × 4 = কত? 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 18টি, চতুর্থ কক্ষপথে 32টি। এইভাবে ইলেকট্রনগুলি থাকবে। তাহলে ইলেকট্রন ধারণ ক্ষমতার ফর্মুলাটা হচ্ছে কি আমাদের 2n²। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কি পাচ্ছি? ইলেকট্রনের কক্ষপথের আকার সম্পর্কে জানতে পারছি। n এর মান যত কম হবে নিউক্লিয়াসের তত কাছে হবে, n এর মান যত বাড়তে থাকবে নিউক্লিয়াস থেকে দূরত্ব তত বাড়বে, এবং n এর মান আরো যত যাবে ততই বিভিন্ন কক্ষপথ তৈরি হবে, সেই কক্ষপথের আকারও বাড়তে থাকবে। এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা।
অ্যাজিমুথাল বা সহকারী কোয়ান্টাম সংখ্যা। প্রতিটা শক্তি স্তরে আবার ইলেকট্রনগুলি বিভিন্ন উপশক্তি স্তরে ভাগ করা আছে। এই উপশক্তি স্তরে একটা কক্ষপথে কয়টি উপশক্তি স্তর আছে সেটা জানার জন্যই সহকারী কোয়ান্টাম সংখ্যা ব্যবহৃত হয়ে থাকে। এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা উপশক্তি স্তরে এবং যে কক্ষপথ তার আকৃতিটি কেমন সেটা আমরা জানব এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। এল এর মান 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে n এর মান 1 যখন, এল এর মান তখন কত? 0, কারণ 0 থেকে শুরু করেছে। n-1 তাহলে 1-1 0, তাহলে অর্থাৎ কি n এর মান যখন 1, l এর মানও 1, তাহলে উপশক্তি স্তর কয়টি? একটি। সেটাকে আমরা কিভাবে নামকরণ করা হয়েছে? 1s। প্রধান কক্ষপথ হচ্ছে 1, উপশক্তি স্তর হচ্ছে s, তাহলে উপশক্তি স্তর একটি। n এর মান যখন 2, l এর মান তখন আমাদের 0 এবং 1, কারণ n-1 হচ্ছে 1, কেমন? তাহলে 2-1 সমান 1, তাহলে 0 আর 1, তাহলে কয়টা মান পেলাম? দুটো মান। তাহলে উপশক্তি স্তর দুটি, 2s 2p। এইভাবে n এর মান যখন 3 হবে তখন আমরা l এর মান পাবো 0, 1, 2। 0 এর জন্য 3s, 1 এর জন্য আমাদের 3p এবং 2 এর জন্য 3d। তাহলে আমরা কি পাচ্ছি? তৃতীয় শক্তি স্তরে আমরা 3টা উপশক্তি স্তর পাচ্ছি। তারা হচ্ছে কি 3s, 3p, 3d। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে আমাদের n এর মান যখন 4 হচ্ছে তখন l এর মান 0 থেকে শুরু করে n-1, তাহলে 4-1 কত? 3, তাহলে 0 থেকে শুরু করে আমরা 3 পর্যন্ত যাব। তাহলে 0, 1, 2, 3, তাহলে কয়টা মান পেয়েছি? 4টি। আমরা কয়টা মান পেলাম? 4টা মান পেলাম। এই 4টা মান হচ্ছে তাহলে উপশক্তি স্তর। তাহলে দেখা যাচ্ছে কক্ষপথের সংখ্যা যত, উপশক্তি স্তর ততটি। n এর মান 1, উপশক্তি স্তর একটি। n এর মান 2, উপশক্তি স্তর দুটি। n এর মান 3, উপশক্তি স্তর 3টা, 3s, 3p, 3d। n এর মান 4, উপশক্তি স্তর 4টি হবে, 4s, 4p, 4d, 4f। তাহলে দেখা যাচ্ছে আমরা n এর মানের উপরে l এর মান নির্ভর, কারণ l এর মানটা 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত। এবং উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে কি 2 × 2s(l + 1), এই ফর্মুলা 2 × 2s(l + এই ফর্মুলা দিয়ে উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা আমরা পাই। যেরকম আমরা যদি একটু দেখি তাহলে s উপশক্তি স্তরে কয়টি হবে? 2 × 2, s এর জন্য মানে প্রথম শক্তি স্তরে l এর মান কত? 0 যোগ 1 সমান কত পেলাম? 2। হ্যাঁ, তাহলে s উপশক্তি স্তরে আমাদের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? 2। সেরকম p তে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 3। এই এখানে 2 × 1 + 1 অর্থাৎ 6। এইভাবে আমাদের বিভিন্ন উপশক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা জানা যাবে। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? 2 × 2s(l + 1)। আর শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা জানার ফর্মুলাটা কি হচ্ছে? 2n²। তাহলে আমরা কি পেলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা, যা দ্বারা আমরা কি পাচ্ছি? প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা কক্ষপথের আকার জানছি। আর সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা জানছি কক্ষপথের আকৃতি জানছি। আরও 2 ধরনের কোয়ান্টাম সংখ্যা আছে, তাহলে সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করি।
চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা আমরা শুরুতেই পড়েছিলাম যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, তার চারপাশে ইলেকট্রনগুলি ঘুরতে থাকে। যেহেতু নিউক্লিয়াসে কি থাকে, ধনাত্মক চার্জ থাকে, আর তার চারপাশে ঘুরছে কে, ঋণাত্মক ইলেকট্রন, তাহলে সেখানে একটা বৈদ্যুতিক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। এই বৈদ্যুতিক ক্ষেত্রের কারণে আমাদের উপশক্তি স্তরগুলি আবার ত্রিমাত্রিক বিন্যাসে ভেঙে যাচ্ছে। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এইভাবে ত্রিমাত্রিক বিন্যাসে ভেঙে যাচ্ছে। এই ত্রিমাত্রিক বিন্যাসে ভেঙে যাওয়াটাই প্রকাশ করা হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এটাকে এম দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এম দ্বারা প্রকাশ, এই এম এর মান 2l+1, এটা দিয়ে অরবিটাল সংখ্যা বোঝা যাবে, অরবিটাল সংখ্যা। আবার এম এর মান হচ্ছে -l হতে 0 সহ +l পর্যন্ত, -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত এম এর মানটা। তাহলে আমাদের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যায় S উপশক্তি স্তরের জন্য উপশক্তি স্তর L = কত, 0। S এর জন্য L = 0। তাহলে অরবিটাল কয়টি হবে? অরবিটাল হচ্ছে 2l+1। হিসাব করলে আমরা পাচ্ছি 2 × 0 + 1, তাহলে একটি। এবং তার মান কি হবে? মান হচ্ছে -0 হতে শুরু করে 0 সহ +0, অর্থাৎ মান হচ্ছে 0, কারণ -0 +0 ইত্যাদি মান তো নেই। হ্যাঁ, তাহলে S উপশক্তি স্তরে L এর মান 0 যখন, তখন অরবিটাল সংখ্যা একটি। ওই যে ফর্মুলা 2l+1, এটা দিয়ে অরবিটাল সংখ্যা পেলাম। সেইগুলির মান কিভাবে বের হবে? -l হতে শুরু করে 0 সহ +l। P উপশক্তি স্তরে L এর মান হচ্ছে 1, তাহলে আমার অরবিটাল হচ্ছে 2l+1, মানে 2 × 1 + 1 = কয়টি? 3টি। মান কি কি? -l 0 +l, -l 0 +l। D তে L = 2, তাহলে 2l+1 = 2 × 2 + 1, 5টি। তাহলে 5টি অরবিটাল আছে। তাদের মান কি? -2, -1, 0, +1, +2। কেন? -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। তাহলে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি পাচ্ছি? চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাস আমরা পাচ্ছি। অর্থাৎ এক্স অক্ষে আছে না ওয়াই অক্ষে আছে না জেড অক্ষে আছে, সেটা জানতে পারছি। তাহলে এইটা এম দ্বারা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, সেজন্য এম দ্বারা প্রকাশ করা হচ্ছে। সেই এম এর থেকে এল এর মানের উপর ভিত্তি করে অরবিটাল সংখ্যা বের করা হচ্ছে, 2l+1। এই সূত্র দিয়ে অরবিটাল সংখ্যা বের করা হচ্ছে। আবার এম এর মান হচ্ছে -l থেকে শুরু করে 0 সহ +l। তাহলে S উপশক্তি স্তরে L এর মান 0 কোথা থেকে পেয়েছি? সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে।
কিসের জন্য? ওই এস উপশক্তি স্তরে এল এর মান 0, কারণ প্রথম শক্তি স্তরে n ইকুয়াল টু 1, তাহলে 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত গেলে মান থাকছে শুধু 0। তাহলে প্রথম শক্তি স্তরে একটাই উপশক্তি স্তর আছে, সেটা এস উপশক্তি স্তর। তাহলে এস এর জন্য এল এর মান হচ্ছে 0। তাহলে এল এর মান 0, তাহলে আমরা এখানে অরবিটাল সংখ্যা বের করতে গেলে মানগুলি বসায় দিলে দেখলাম যে 1। তাহলে মান কি -l হতে শুরু করে 0 সহ +l পর্যন্ত, তাহলে -0 0 সহ +0 অর্থাৎ হচ্ছে 0ই। হ্যাঁ, তাহলে s উপশক্তি স্তরে l এর মান 0 এবং m এর মানও 0। m ও 0, m সমান 0। ঠিক আছে, m এর মানটা 0। p উপশক্তি স্তরে l এর মান 1, তাহলে twice l plus 1, 2 into 1 plus 1, তাহলে কয়টা হচ্ছে? 3টি। মান কি হচ্ছে? ওই যে -l 0 সহ +l, -1 0 +1। ঠিক আছে, তাহলে m এর মানটা নির্ভর করছে কিসের উপরে? l এর মানের উপরে। l এর মান যত, সেটা -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। d তে আমরা l এর মান 2 বসালে আমরা পাচ্ছি twice l plus 1, 2 into 2 plus 1 equal to কত হচ্ছে? 5টি। তাহলে মান কি কি? ওই যে -l কত? l এর মান কত? 2, তাহলে -2, -1 0 +1 +2। তাহলে কি হচ্ছে? আমাদের -l থেকে শুরু করে 0 সহ +l পর্যন্ত। অনুরূপভাবে f উপশক্তি স্তরে l এর মান 3, তাহলে 2l plus 1 এই ফর্মুলায় যদি বসাই 2 into 3 plus 1, তাহলে আমরা কয়টা মান পাচ্ছি? 7টি। তাহলে অরবিটাল সংখ্যা হচ্ছে 7। তাহলে সেখানে আমাদের মানগুলি কি হচ্ছে? -l মানে কত? -3। তাহলে -3 থেকে শুরু করে আমরা +3 পর্যন্ত যাব, সাথে 0 সহ। তাহলে -3, -2, -1, 0, +1, +2, +3। তাহলে এই চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা আমরা ইলেকট্রনের কক্ষপথের ত্রিমাত্রিক বিন্যাসটা জানতে পারি। আরেকটি কোয়ান্টাম সংখ্যা আছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে ইলেকট্রন তার নিজ অক্ষে কিভাবে ঘুরছে সেটা জানা যাবে। অর্থাৎ সে কক্ষপথে ঘুরছে প্লাস নিজ অক্ষে ঘুরছে। যেরকম আমাদের পৃথিবীর নিজ অক্ষে ঘুরে, আবার সূর্যের চারদিকে ঘুরে। এখানেও ইলেকট্রনগুলি কি করছে? নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, আবার নিজ অক্ষেও ঘুরছে। এই নিজ অক্ষে ঘোরার মধ্যে কেউ ঘুরছে ঘড়ির কাঁটার দিকে, আবার কোনো ইলেকট্রনটা ঘুরছে ঘড়ির কাঁটার বিপরীতে। এই স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমাদের তাহলে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যাকে s দ্বারা প্রকাশ করা হচ্ছে। s এর মান +12 ঘড়ির কাঁটার দিকে, আবার -12 ঘড়ির কাঁটার বিপরীতে। তাহলে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আরেকটা ইলেকট্রন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে s দ্বারা প্রকাশ করা হচ্ছে, এবং সেটা দিয়ে বোঝা যাচ্ছে ইলেকট্রন তার কক্ষপথে কিভাবে ঘুরছে। হ্যাঁ, নিজ কক্ষপথে একটা ইলেকট্রন ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, আবার আরেকটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। আবার তারা কি করছে? তারা পুরা কক্ষপথে ঘুরছে। হ্যাঁ, নিজ অক্ষেও ঘুরছে,
এবং কক্ষপথেও ঘুরছে। তাইলে অনেকটা আমাদের পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ওই যে রাদারফোর্ড বলেছিল যে সূর্যের চারদিকে গ্রহগুলি যেভাবে ঘুরে তেমনি নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনগুলিও ঘুরে। তাহলে এই যে আমরা 3টা কোয়ান্টাম সংখ্যা পড়েছি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, এই 3টা কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা দেখেছি কক্ষপথের আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস। আকার, আকৃতি এবং ত্রিমাত্রিক বিন্যাস কিভাবে আছে। আর চতুর্থটা যেটা স্পিন কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা দেখছি ইলেকট্রনটা নিজ অক্ষে কিভাবে ঘুরছে তা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই 4টা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে দ্বারা পরমাণুতে ইলেকট্রনের কক্ষপথের আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস এবং ঘূর্ণন ব্যাখ্যা করতে পারি। ধন্যবাদ সবাই।